স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করব বিচারহীনতার প্রশ্ন ও আস্থা এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং তার পাশে রয়েছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আজকে সপ্তাহের দেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং আমরা গত 2 দিনের ঘটনার কথা যদি একটু মনে করতে চাই, যে মিরপুরের পল্লবীতে রামিসা এবং চট্টগ্রামের বাকলিয়ায় আরও 3 বছরের শিশু ধর্ষণ, এই দুইটি ঘটনা যদি আমরা মাথায় নিয়ে আজকে একটু কথা বলতে চাই, যে এই যে রামিসার ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর যে ক্ষোভ, এবং পুরো দেশের ক্ষোভের কথাই বলবো আমি, ক্ষোভ, এবং যে চট্টগ্রামে যেটা হলো, যে গতকালকে সাংবাদিকদের সাথেও পুলিশ এবং সাধারণ জনতার ধস্তাধস্তি হয়েছে, সাংবাদিক আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তিও হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা ধর্ষককে নিয়ে গেছে, পুলিশের কাছে দেয়নি। অবশেষে অবশ্য আজকে আপডেট এসেছে, তাকে ধরা গেছে। এখন এই যে অবস্থার একটা সৃষ্টি হয়েছে, যে জনতার নিজের হাতে ধর্ষকের বিচার চাওয়া, পুলিশের টিয়ার শেল, রাবার বুলেটকেও তারা তোয়াক্কা করছে না, বিচার ব্যবস্থা নিয়ে যে জনমনের নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে, এবং সর্বোপরি যে আস্থা না পাওয়া, এটা আসলে আপনি কিভাবে দেখছেন এম.এ. আজিজ? আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে বলছেন বিচারহীনতা। আমি জজ কোর্টে একটা মামলা নিয়ে গেছিলাম। একজন বিচারক 6টি আদালতের দায়িত্বে, বিচারটা আসবে কি করে? বিচারহীনতা, বিচারক তো লাগবে, আদালত তো লাগবে, এটা নাই। 1, 2 হলো, এখন আমাদের দেশে সামাজিক অবক্ষয়টা এমন জায়গায় পৌঁছেছে, এখন শুধু আইন, আগের আইনে, সনাতনী আইনে যদি বিচার করতে চান তাহলে বিচার হবে না। কারণ আপনি 2-3টে কাহিনী বললেন, বনশ্রীতেও একজন মারা গেছে, ছাত্রই ছাত্রকে আপনার করেছে মাদ্রাসায়। হ্যাঁ, মাদ্রাসায়। তো এখন হচ্ছে কি, কয়েকটা ঘটনা খুব এত নির্মম ঘটে গেছে যেটা মানুষ কোনোভাবে সহ্য করতে পারছে না। এই জন্য, এটার জন্য আমি একটা উদাহরণ দিই। দেখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড আক্রান্ত, অ্যাসিড থ্রোয়িংটা মহামারী আকার ধারণ করেছিল। তিনি আইন করলেন এবং ওটার জন্য মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যাবজ্জীবন, এবং তারপরে এটা প্রয়োগ করলেন। এখন কিন্তু আর অ্যাসিড মারা নাই। আপনারা বিশেষ করে নারীরা নিরাপদ। এখন আর আপনারা সুন্দরী হইলে যে অ্যাসিড মেরে দিবে, সেই আর মারতেছে না। তো এই জন্যে এবারের যে আইন, ধরেন যে একটা শিশুকে, রামেসা বললেন, আরও করলেন, একটা শিশুকে আপনার চিন্তা করেন যে 3-4 বছরের শিশুকে আপনার রেপ করেছে, ধর্ষণ করেছে, তারপরে তাকে টেনে নিয়ে তাকে গলা কেটেছে, হাত কেটেছে। এটা হয়, তার নারী আবার সহযোগিতা করেছে ঘটনা। তো এই জন্যে আমি মনে করি যে এই ব্যাপারে একটা স্পেশাল কোর্ট, বিশেষ আদালত থাকা উচিত, এবং যেই আদালতে, হয়তো এটা আমার কাছে, আপনার কাছে মনে হবে যে গণতান্ত্রিক দেশের এটা কাজ না, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। যে জায়গার দেশে সামাজিক অবক্ষয়টা নেমে গেছে, এখান থেকে উত্তরণ ঘটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওখানে অত্যন্ত দক্ষ একজন বিচারপতির নেতৃত্বে ওটা কোর্ট, আপগ্রেডেড কোর্ট হবে, একেবারে যাদের এইভাবে নিশ্চিত নির্ভয় আপনার এই ধর্ষণের মামলায় পাওয়া যাবে, ধর্ষণে পাওয়া যাবে 7 দিনের রিপোর্ট, কোনো আপিল নাই। এবং জনগণ তো বলছে প্রকাশ্যে যদি বিচার করা না হয় তাহলে তার প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, মানে প্রকাশ্য বিচার, প্রচলিত বিচার ব্যবস্থা যেহেতু হচ্ছে না, তাহলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে এই সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমি কোট আনকোট করে বলছি, যে এটা মধ্যযুগীয় ব্যবস্থা, আমরা এখন আধুনিক যুগে বসবাস করি। তো তাই যদি হয় যে ইরানের ক্ষেত্রে শুধুমাত্র সতর্কতা জারির জন্যই কিন্তু ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা নিয়ে কি বলবেন আপনি? দেখেন, আমরা এখনো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই দেশটা গণতন্ত্রের দিকে আগাক, তাই না? এখন ধরেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া, প্রকাশ্যে মানুষকে জবাই করা, সৌদি আরবে তো হাত কাটা আছে, ইরানে বললেন, ইরানে কন্ট্যাক্ট ম্যারেজ আছে, বাংলাদেশে এটা চালু করতে চান না। আমি ইরানে আমি বাংলাদেশে প্রথম ওআইসির প্রথম ইলেকট্রনিক জার্নালিজমের ট্রেনিং নিয়েছি, তখন হোটেল থেকে বেরোয় শুনলাম যে কন্ট্যাক্ট ম্যারেজ আছে, এটা তো আছে। সুতরাং এক এক দেশের এক এক রকম। তা আমরা এখনো মধ্যযুগে যাই নাই,
আমরা এখনো গণতন্ত্রের স্বপ্ন দেখি। আমরা মনে করি বিচারটা করা উচিত। আমি যেমন বেগম খালেদা জিয়ার উদাহরণ দিলাম, এরকম একটা স্পেশাল কোর্ট বসান এবং দক্ষ একজন বিচারক বসান, যাতে তার জাজমেন্টটা সঠিক হয়। আপনি জাস্ট আপনার রায় হলে এখন ধরেন যারা মোটামুটি শিশুরা ধর্ষণ হচ্ছে, অধিকাংশ কিন্তু গরিবের সন্তান। তারা কি এই 18-20 বছর ধরে কেস চালাতে পারবে বলেন? একটা মাঝপথে গিয়ে কেস চালানো ছেড়ে দিবে, ধর্ষকের বিচার হবে না, তাহলে ধর্ষণ চলতেই থাকবে। সুতরাং আমার বক্তব্য বললে যে কোর্টের যেমন ট্রাইব্যুনালের কেস ওখানে রায় ফাইনাল হয়, হ্যাঁ আপিল করতে পারে, এখন আপিলের বিধান রাখছে, আপিল করতে পারে, কিন্তু এই ধর্ষণের কেসে আপিলের সুযোগ রাখা উচিত না। স্পেশাল একটা কোর্ট আছে, সামারি কোর্ট করে বিচার ফাঁসি কার্যকর। ধন্যবাদ। আমি একটু ডক্টর সিংহের জন্য আপনার একটু অ্যানালাইসিস শুনতে চাই। আপনি তো একজন অধ্যাপক, এবং এই যে জনতা যে এখন কোনো কিছুই ভয় পাচ্ছে না, তারা চায় প্রকাশ্যে বিচার, পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট, কোনো কিছুকে তারা ভয় পাচ্ছে না। এবং যেটি বললাম যে হচ্ছে আমরা তো এখন আধুনিক যুগে বসবাস করছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানও মধ্যযুগে পড়ে নেই, সৌদি আরবও মধ্যযুগে পড়ে নেই, কিন্তু আমাদের হাতে আবার যে দ্রুত বিচার সম্পন্ন করার যে সমাধান, সেটাও কি আছে বলে আপনি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এখন ঠিক এই মুহূর্তে আমার সহলোচক আজিজ ভাই একটা জিনিস খুব যথার্থ বলেছেন, যে লাস্ট থেকে শুরু করব। আপনার যে প্রশ্নটাও ছিল যে আপনি আসলে কোনো কম্পারেটিভ অ্যানালাইসিসে গেলে একটা বিপদ আছে। মানে আপনি একটা বিচার ব্যবস্থার একাংশ নিবেন আর একাংশ নিবেন না, সেটা কিন্তু হয় না। এবং আপনি যে বিচার ব্যবস্থার কথা বলছেন, আপনি যদি একটু ওই কেসগুলোকে অ্যানালাইসিস করেন, আমি অ্যানালাইসিস করেই আপনাকে বলছি। দেখেন, পৃথিবীতে কিন্তু খুব কম রাষ্ট্র শরিয়া ভিত্তিক রাষ্ট্র, অনলি 5। আরও দুটো আছে, তারা কিছুটা মিক্সড, 7 টোটাল পুরো পৃথিবীতে। আপনি দুটো রাষ্ট্রের কথা বলেছেন, এই দুটো রাষ্ট্রে কখনোই গণতান্ত্রিক কোনো, দুটো রাষ্ট্র কি শরিয়া ভিত্তিক রাষ্ট্রতে গণতান্ত্রিক প্র্যাকটিস হবে না। এবং সেখানের সরি আপনি দেখবেন যে হ্যাঁ শরিয়া ভিত্তিক না, আমি দুটো রাষ্ট্র না এখানে বলছি আমি, সেখানে যেটা আছে ধরেন আমাদের আফগানিস্তান, ঠিক আছে, চলছে, ঠিক আছে। এখন আপনি যখনই এই ধরনের একটা জিনিস নিবেন আর নিবেন না, এটা কিন্তু হয় না। প্রবলেম কোথায় হবে? ধরেন এই জায়গাগুলোতেও সৌদির যে আইন আছে, এটাতে হুদ নামে যে আছে, ঠিক আছে, সেইখানে আপনার 3টা ঘটনা ঘটলে কেবলমাত্র মৃত্যুদণ্ড দেওয়া হয়। 3 জাতের ধর্ষণ: 1 গণধর্ষণ, 2 অপহরণ করে ধর্ষণ, 3 অপ্রাপ্তবয়স্কর ধর্ষণ। এই 3-এর বাইরে অন্য কোনো ধর্ষণকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হবে না। আরেকটা আছে তাজির, সেটা বিচার হবে কিন্তু মৃত্যুদণ্ড হবে না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, ধর্ষণ প্রমাণ করার জন্য 4 জন, যার মধ্যে আবশ্যিকভাবে 2 জন, 4 জন পুরুষ সাক্ষী লাগবে, যে পুরুষ সাক্ষী দেখেছে, সশরীরে উপস্থিত থেকেছে, তার সামনে ধর্ষণ হয়েছে। সো আমরা যখন গণমানুষের আতঙ্ক এগুলো শুনি, তখন কিন্তু আমাদেরও মন খারাপ হয়, আমরা সেই জায়গাটা যাই। কিন্তু আপনি যখন বিচারিক প্রক্রিয়ার ভেতরে যাওয়ার চেষ্টা করবেন, তখন দেখেন এখানে জটিলতাটা কোথায়। যে কারণে আপনি যদি এই দেশগুলোর ধর্ষণের মামলা দেখতে যান, আপনি খেয়াল করবেন ম্যাক্সিমাম ধর্ষণ, এখানে খুব আলোচিত ধর্ষণ 2019 সালের, যিনি ই করেন তাকে আরো ব্যভিচারী হিসেবে বেত্রাঘাত করা হয়েছে। ইউ ক্যান গো অ্যান্ড কেস বাই কেস, খুবই টাফ হয়ে যায়। কারণ আপনি শেষ মুহূর্তে যে ওটা আসলে খুব কঠিন তো আপনার জন্য, আপনি 4 জন বা 2 জন পুরুষ আপনি কোত্থেকে নাজিল করবেন, যারা ওখানে দাঁড়িয়ে দেখেছে বলবে যে আমরা এতে দেখেছি, আমরা সাক্ষী। সো এই বিষয়গুলোর একটা ভীষণ রকমের জটিল প্রক্রিয়া আছে, এটা 1। 2, আমি এই বিষয়ে সতর্ক করি, অবশ্যই এটা একটা বর্বরচিত ঘটনা। এই মুহূর্তে লামিসার ঘটনা বা আসিয়ার ঘটনা কিন্তু আপনি কিন্তু কোনোভাবে এটাকে আর ধর্ষণ বলতেই পারেন না, বিকজ এটা মৃত্যু, হত্যা, এটা কিন্তু হত্যা মামলা, ধর্ষণ থেকে চাপিয়ে গেছে। সো এইখানে আমাদের যে সেন্টিমেন্ট গুলো কাজ করছে, এই সেন্টিমেন্টের দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে বর্বরচিত ঘটনা হয়েছে, এটা তো নেয়ার অযোগ্য। আরেকটা যেটা হয়েছে যে আপনি এখানে একটা জিনিস মিস করে যাচ্ছেন, যে আসলে এই ঘটনাগুলো ঘটছে কেন, এত বর্বরচিত ঘটনাগুলো ঘটছে কেন। এর যেমন একটা সামাজিক দিক আছে, তেমন কিন্তু আইনগত দিকও আছে। আইনগত দিকের ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি, অ্যাকর্ডিং টু ল, ধর্ষণ যদি আপনি প্রমাণ করতে যান, তাহলে আপনাকে নিশ্চিতভাবে আপনার প্রধানতম এভিডেন্স হচ্ছে ভিকটিমের বয়ান।
আপনি ভিকটিম, আপনার ভিকটিমের বয়ান, আপনি আইন যত কঠিন করবেন ততই ভিকটিমের বাঁচার সম্ভাবনা এখানে নাই হয়ে যাবে। কেন? কারণ ভিকটিমকে বেঁচে থাকতে হবে অপরাধীকে চিহ্নিত করার জন্য। তো ভিকটিমকে সে আসলে মারছে কেন, মেরে ফেলছে কেন? এটা আমার কথা না, ব্রিটিশ ল আপনার 2 অপরাধের শাস্তি কখনো মৃত্যুদণ্ড দেয়নি। 1 হচ্ছে ডাকাতি, 2 হচ্ছে ধর্ষণ। তার কারণ ধর্ষণ, ধরেন এই বাচ্চাটার সাথে কি ভয়ঙ্কর ঘটনা, ধর্ষণ মানে কি বিভৎস ভাবে তাকে আপনি নিশ্চয়ই চাবেন, ধরেন আমরা সবাই নিশ্চয়ই চেতাম বাচ্চাটা কোনোভাবে বেঁচে থাকুক, তাই না? কিন্তু ব্রিটিশ ল বলছে যখনই আমি এটার শাস্তিটা মৃত্যুদণ্ড করব, কঠিন করব, তখন যিনি পারপেটর অর্থাৎ যিনি এই ঘটনাটা ঘটাবে, ধর্ষক, সে নিশ্চিত করবে যাকে ধর্ষণ করেছে তাকে মৃত্যু মানে খুন করার, কারণ সে এভিডেন্সকে ডেমলিশ করতে পারবে। কারণ আপনি জানেন যে আইনের অনেক ফাঁকফোকর আছে, সে অন্য সকল এভিডেন্সকে কিন্তু সে নানাভাবে এদিক ওদিক করতে পারে, কিন্তু যখন ভিকটিম বেঁচে থাকে তখন তো আপনাকে তো এদিক ওদিক করার কিছু নাই, আপনার বয়ানই কিন্তু মূল। আচ্ছা, এবার আসেন সামাজিক সমস্যার দিকে। আপনার রোজার মধ্যে একটা মেয়ে মারা গেল, আরেকটা শিশু মারা গেল। দেখেন আমরা পরে কি দেখলাম, যখনই আপনি এই শাস্তিটাকে এত কঠিন করে দেন, আমাদের দেশের কনটেক্সটে দেখা যাচ্ছে আপনার সাথে দ্বন্দ্ব, গ্রামের মফস্বল এরিয়াতে দেখা যাচ্ছে যে আপনার সাথে আমার দ্বন্দ্ব, আপনার বাচ্চাটাকে নিয়ে যে এই ধরনের ধর্ষণের শিকার করা হচ্ছে। আবার মিথ্যা দেওয়া হচ্ছে, কারণ আপনি জানেন এই শাস্তিটাই, এটা কিন্তু আমাদের একটা কন্টেক্সচুয়াল রিয়েলিটি। আচ্ছা, এই সমাজে আমাদের যে যুবক সমাজ আছে, সেই যুবক সমাজ আসলে করবে কি? আজকে থেকে 20-30 বছর আগে ঢাকা শহর বলেন, গ্রাম বলেন, গঞ্জ বলেন, মফস্বল বলেন, এখানের যুবকেরা আপনার সত্যিকার অর্থে ক্লাব কালচার ছিল, ফুটবল খেলতো, এক পাড়ার ছেলে পেলে আরেক পাড়ার ছেলে পেলে ফুটবল খেলতো, ভলেন্টারি জবের সাথে যুক্ত ছিল তারা কিন্তু, এবং তাদের একটা দায়িত্ব নেওয়া ছিল, এবং একই সাথে অন টপ দ্যাট এক ধরনের প্রণয় ভিত্তিক সম্পর্ক অনেক মানুষের হতো। এই যে আজিজ ভাই যে অ্যাসিডের কথা বললেন, সেখানে কিন্তু আরেক গল্প ছিল যে আমি না শুনবো না, মানে আপনি ম্যাক্সিমাম কেসে দেখা গেল আমরা যখন কাজ করেছি কেউ নো বললে আপনার অ্যাসিডের শিকার, কিন্তু এই রেপের গল্পটা তো ডিফারেন্ট, আপনাকে তো বৈধতা তৈরি করা হয়। আপনার এখানে আরেকটা সর্বনাশা জিনিস কি? সর্বনাশা জিনিস হচ্ছে আমাদের স্পেশাল আইন কিন্তু অলরেডি আছে আজিজ ভাই, নারী ও শিশু দমনে অলরেডি স্পেশাল আইন করা আছে। আইনে বলা আছে 15 দিনের মধ্যে আপনি রিপোর্টিং দিবেন, 90 দিনের মধ্যে বিচার হবে। আইনের কার্যকারিতা কোথায়? এখন সংকট দেখেই আপিলে ওইটা তো পরে, মানে প্রথমটা তো আপনি লোয়ার কোর্টে তো দিয়ে দিবেন। এখন আপনি এইখানে যেটা এখন করা যেতে পারে সেটা আরেকটা গল্প, হয়তো আমি পরে সেশনে বলবো, কিন্তু একটা কথা আমি বলি, এই সমস্যাটা সামাজিক সমস্যা, একই সাথে কিন্তু রাজনৈতিক সমস্যা, এবং হচ্ছে আমাদের আইনের বিচারহীনতার সংস্কৃতির সমস্যা, 3টা সমস্যা একসাথে হয়েছে। এবং এটার সাথে যে এই যে পিডোফিলিয়া একটা যে এই ধরনের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে একটা শ্রেণীর ভিতরে, এটা নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই যে এটি নিয়ে আসলে সরকার পক্ষ, রাষ্ট্র এবং পরিবারগুলোকে আসলে সচেতন কিভাবে করা যায়, এটি নিয়ে একটু কথা বলতে চাই। তবে একটি বিরতির পরে ফিরে আসবো। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা কথা বলছি বিচারহীনতার প্রশ্ন ও আস্থা এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই যে আমরা পাশের দেশ ভারতের দিকে তাকাই, সেখানে আমরা দেখব যে তার অনেক রাজ্যেই ফাস্ট ট্র্যাক কোর্ট সিস্টেমটা চালু আছে। এই ধরনের কোনো সিস্টেম কি বাংলাদেশে চালু করা যায় কিনা? দেখেন, ভারত ওখানে যে আপনার মোটামুটি আমি বলবো যে আমাদের ওই দেশের যে সেক্স সম্পর্কে যতটুকু উদারতা আছে আমাদের দেশে কিন্তু সেটুকু নেই। ব্যাপারটা হলো একটা সেক্স ফ্রি দেশ আর একটা কনজারভেটিভ সোসাইটির ভিতরে পার্থক্য আছে। এখানে আপনি যদি ধর্মীয় অনুশাসন বা ধর্মের দিকে চলে যান তাহলে কিন্তু আমাদের দেশের সমস্যার সমাধান হবে না, কারণ আমাদের উগ্রপন্থীর উত্থান ঘটেছে। সুতরাং এখানে এখানে যা আছে আমাদের সনাতনী ধর্মের মধ্য দিয়ে যাওয়া দরকার। এখানে ধরেন যে অধ্যাপক স্নিগ্ধা অনেক যুক্তি দিলেন, তারপরেও আমি বলবো যে না, আইনটা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। যে বেগম খালেদা যেটা করছেন, আপনার ওপেন সন্ত্রাস শুরু হয়ে গেছিল না, ক্লিন হার্ট করেছে না, সেখানে তো সরকারে উনিই ছিলেন। এবং তখন আমাদের দেশের কালচার হচ্ছে সরকারি দলের ছেলেরা সাধারণত বেশি মাস্তানি করে। দেখা গেছে ওই সময়ে কিন্তু চোখ বন্ধ করে কাজ করছে, এবং সেখানে ছাত্রদল
এবং যুব দলের ছেলেরা মারা গেছে, কিন্তু শান্ত হয়েছে, তো দেশ তো শান্ত হয়েছে। তা এখন যে জায়গায় চলে গেছে এই শিশু ধর্ষণ, আপনি চিন্তা করেন তো, একটা 2-3 বছরের ছেলে মেয়েকে কি করে ধর্ষণ করে, কি করে? সে তো মানুষ না, সে তো মানুষ না। তাকে তো আসলে যদি আপনি ওইভাবেই দেখেন, হ্যাঁ বলতেই পারেন যে ওপেন আপনার জনসমক্ষে তাকে মৃত্যুদণ্ড দেন, তাকে গলা কেটে হত্যা করেন, তাকে যেভাবে শিশুকে গলা কাটছে, হাত কেটে ফেলছে, তাকেও সেইভাবে হত্যা করেন, বলতেই পারেন। সৌদি আরবে তো আছে না, চুরি করলে হাত কাটা, যা যেভাবে হত্যা সেইভাবে হত্যা করা, ইত্যাদি ইত্যাদি। সেটা আমাদের দেশে চলবে না। আমার কথা হলো আইনের ভিতরে থেকে আপনার আইনটা যাতে আমাদের দেশে, মূল ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি একটা উদাহরণ দিলাম, বিচারহীনতা নাই, বিচার করার সক্ষমতা নাই আমি বলবো। কারণ দেশে ইনফ্রাস্ট্রাকচার নাই, বিচারক নাই, বিচারালয় নাই, আবার আইন যে নিরপেক্ষভাবে জাজমেন্ট দিবে সেটাও নাই। যেমন আমি এক জায়গায় গেছি, এক লিফটে পুলিশ কর্মকর্তা, সে ডিএসপি হবে, বললো যে আমাকে চিনে খাতির করলো। আমি বললাম আপনি কোথায় আছেন, বললো। আমি বললাম ভালোই তো আছেন। কয় ভাই, সিনিয়র যা বলে তদন্ত রিপোর্ট তাই দিতে হয়, সরকার যা বলে বিচারের রায় তাই হয়। হ্যাঁ, তাহলে আপনি সৎ লোক পুলিশের ভিতরে পাওয়া গেল, তো আর কিছু বলে না। পরে সে ভয় পাইছে, আমার কয় ভাই আমার চাকরিটা খায়েন না, আমার কথা বললেন না। কবে না, আমরা সোর্স ডিসক্লোজ করি না, এমনিতেই সাংবাদিক হিসেবে করি না, টক সাথে করবো না, বিপদে পড়। তিনি তো এই কথা বলছেন। তো তার মানে হচ্ছে যে এখনো কিন্তু সৎলোক আছে। আপনার বিচার, আপনি যতই বলেন এতগুলো বিচারক আছে, তার ভিতরে আপনার বিচারক কিন্তু ধরেন দক্ষ বিচারক আছে, আপনি দিয়ে প্রমাণিত। ধরেন এই যে আসিয়া হত্যা, সে তো স্বীকারই করছে, সে 144 দ্বারা স্বীকার করছে, তার ওয়াইফ সাক্ষী আছে, সাক্ষী তো পাওয়া যাবে। আমার কথা হচ্ছে যে এমনি আইনে আছে যে নির্দোষ একজন, দোষী একজন ছুটে যাক, কিন্তু নির্দোষ লোক যেন শাস্তি না পায়। এই ফর্মুলায় আমার থিওরিটা আরো রুট যে না, আমার কথা হলো এই ধরনের অনাচার যে করতে পারে, এর কারণে যদি আরো একটা নির্দোষ লোকও মারা যায়, তবু ওকে মারা উচিত। মানে আমার কথা সমাজটাকে, রাইটটাকে আনা উচিত। একমাত্র আমাদের হাতে একমাত্রই আছে বিচার দ্রুত করা, যেটা বলছে যে হ্যাঁ, সরকার আইন মন্ত্রী বলছে যে 7 দিনের ভিতরে এই তদন্ত রিপোর্ট হবে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দ্রুত বিচার হবে। ধরেন নিচের আদালতে হলো, আপিল করবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, 18 থেকে 20 বছর আগে হবে না। এই আসিয়ার বাবা কি এটা পারবে এই বিচার চালাতে? তার তো মেয়ে তো রাবিসা চলে গেল, মেয়ের তো চলেই গেছে, এখন সে আরো জমি জমা বিক্রি করে এই বিচার চালাবে না। সুতরাং এই জন্যই বলছি যে দ্রুত এদেরকে এইটাই করা উচিত যে একে শাস্তি দিয়ে অন্যদেরকে বোঝানো উচিত যে না, আমাদের রক্ষা নাই, আমি যদি একে হত্যা করি আমাকে 7 দিনের ভিতরে মরতে হবে, এই ভীতিটা ঢুকাইতে হবে। এখন ধরেন থিওরিটা একটা জিনিস, প্র্যাকটিক্যাল একটা জিনিস। এই জি, ডক্টর সিনথিয়া রেজওয়ানা, এই যে বিকৃত মানসিকতার লোকজন, মানুষরূপী লোকজন যে আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, এবং এই যে পিডোফিলিয়া, এটি যে আসলে একদম ছড়িয়ে পড়ছে ইদানিংকালে বেশি, গত কয়েক বছরের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এটি যে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে, এটি নিয়ে আসলে সামাজিকভাবে সচেতনতা কতটুকু আছে আপনার কি মনে হয়? ধরেন আমি পেডোফিলিয়া নিয়ে পড়াতে চাই, আমি কি পড়াতে পারি? আমাকে কি এই সোসাইটি সেই পড়ানোর সুযোগটা করে দিচ্ছে? আমি কি যৌনতা নিয়ে কথাবার্তা বলতে পারছি? আজকে একটা ঘটনা ঘটছে দেখে আপনার টক শোতে অথবা আরেকটা টক শোতে আমি কিছু কিছু কথা হয়তো বলছি, কিন্তু ধরেন আমার নিজস্ব কিন্তু মানে এক্সপার্টিজ এরিয়াও কিন্তু লিঙ্গ এবং যৌনতা, এটা নিয়ে আমার পিএইচডি, ঠিক আছে? তো আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাও এই কোর্সটি দুটো পড়াই, কিন্তু এখানে এমন কিছু আছে যেটা আপনি যদি আপনি কোর্সের কন্টেন্ট শুনেন, সাধারণ সময় বললে মানুষ এটা নিয়ে হাসাহাসি করে, আপনি শোনেন নাই? শিশুকে আমি এখন আমার বাচ্চাকে শিখাতে পারি নাই গুড টাচ, ব্যাড টাচ, কিছু শিখাতে পারছি না, ঠিক আছে? কারণ আপনি তো আমাকে এই সুযোগটা দিচ্ছেন না। বাচ্চা কি করে বুঝবে? বাচ্চার বাবা মা কিভাবে বুঝবে ধর্ষণ সম্পর্কে আমাদের আইডিয়া কি? ধর্ষণ মানে আপনি কি মনে করেন যদি ধর্ষণ সম্পর্কে আমাদের আইডিয়াটুকু থাকতো তাহলে কি আপনি আলাদা করে এই বালাৎকার আর ধর্ষণকে আলাদা করতেন? আমি তো আপনাকে শুধুমাত্র, যেমন এই যে কেসটা, রামিসার যে কেসটা,
সেখান থেকে কিছু কিছু কথা এরকমও আসছে যে তার সাথে এনাল সেক্স করার চেষ্টা করা হয়েছে, এ কথাও আসছে। এখন এটা তো ধর্ষণের মধ্যে পড়বে, রাইট? এখন আমার বাচ্চা জানি না, আপনি তো আমাকে এগুলো বলতে দেননি, আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, আপনি নিজে সচেতন না। শুধু যেমন অনেকেই বলে যে ডিএনএ 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 দিয়ে তো হবে না, আপনি পাবেন কোথায়? সবসময় কি ডিএনএ স্যাম্পল পাবেন আপনি? আপনার তো, সে তো শিশু। এবার আসেন আরেকটা কথা বলি, পেডোফিলিয়া চর্চা বাড়ার একটা কারণ বলি। দেখেন, যৌনতাকে আপনি যদি মনে করেন এটি জৈবিক, যদি আপনি যৌনতাকে জৈবিকভাবে ধরে দেখেন, তাহলে আপনাকে এনশিওর করতে হবে সেই বিষয়ক চর্চা, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া এবং ক্ষেত্র আপনাকে তৈরি করতে হবে। যদি আপনি সেই বিষয়ক কোনো চর্চাই মুখে না আনবেন, কথা না বলবেন, প্রচারণা না করবেন, সেক্ষেত্রে আপনি এগুলো থামাতে পারবেন না। আগে মানুষ দেখতো, আমরা যখন মানে ভিডিও ফিল্ম, যেটাকে কোড অ্যান্ড কোড ব্লু ফিল্ম বলে, সেটার ক্যাসেট ভাড়া করে নিয়ে এসে দেখতো, সেটার উপরে কিন্তু একটা নজরদারি সম্ভব হতো। এখন আপনি নজরদারিটা কিভাবে করবেন? আপনার মোবাইল ফোনের মধ্যে চলে আসছে, আপনার যে আমার যে তথ্য মন্ত্রণালয়, তাহলে তাকে ওইখান থেকে বসে আলাদা করে প্রত্যেকটা সাইটকে বন্ধ করতে হবে। সাইট বাদ দেন, এখন অ্যানিমেশনে ছোট ছোট নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে যে ধরনের আছে, কারণ যুগ পরিবর্তন হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, এখন আপনি যে বলছেন পেডোফিলিয়া, আপনি এখানে বয়স্ক যে পুরুষ লোক আছে বা যেই থাকুক না কেন, তার যৌনতা নাই, এটা আপনাকে কে বললো? আপনি আবার এই নিয়ে রিপোর্ট করেননি? 70 বছর বয়সে, 60 বছর বয়সে বিয়ে করলো, এইরকম রিপোর্ট করে আপনি আবার ক্লিক বেটও করছেন। আসলে সময় চলে এসেছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে, মাদ্রাসাতেও পেডোফিলিয়া, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে আসলে সেক্স এডুকেশন আনতে হবে, জরুরি করা দরকার। এইটা একটা বিচিত্র বদ্বীপ। এই বিচিত্র বদ্বীপে যদি আমি যৌন, মনে করেন আমি এখন যৌন শিক্ষার কথা বলবো, আপনি এটা ক্লিপ মারা ছাড়বেন, সবাই আমাকে বলবে হচ্ছে আমি হলাম নাস্তিক। আর যেই হুজুর এই যে আব্দুল্লাহকে মাত্র ছেলেটা মারা গেল বলাৎকার করে, সে হচ্ছে আস্তিক। এই হচ্ছে আমাদের বিচিত্র বদ্বীপ। জি, আমরা আসবো আবারও, তবে একটি বিরতির পরে। দর্শক, সপ্তাহের দেশ সেখান থেকে আরেকটি বিরতির সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। আমরা আলোচনা করছি বিচারহীনতার প্রশ্ন ও আস্থা এই বিষয়টি নিয়ে, এবং এই পর্যায়ে এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই যে এটা তো নিশ্চয়ই জরুরি না যে ব্রিটিশ সব কমন ল বা আইনকেই সকল ক্ষেত্রে আমরা রেফারেন্স হিসেবে গণ্য করব, কিন্তু রাষ্ট্র কি মানুষের বা জনমানুষের মোরালিটিকে বিবেচনা নিতে পারছে বলে আপনি মনে করেন? না, দেখেন, পারছে না এই কারণেই আমরা দেশ স্বাধীন হয়েছে, রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, অনেক ম্যাসাকার হয়েছে। যে দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, স্বাধীনতা যুদ্ধের পরিণতিটা কেউ বুঝবে না। অথচ এই জাতি শুরুর থেকে, একটা ডে ওয়ান থেকে আজ পর্যন্ত জাতি গঠনের কোনো স্টেপ আমরা নেই। এবং শেষে এসে এখন দেখেন ইংরেজির বাংলার ইংলিশ মিডিয়াম, এই বলে আমি হিসেব করে দেখছি, আমি লিখেছি 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সবটাতে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা এক হতে পারি না। আর শুধুমাত্র সরকার, যতগুলো সরকার আসছে, সরকার বিরোধী দলকে শত্রু মনে করছে, দমন করা, আর বিরোধী দল কি করে সরকারে যাবে এই চেষ্টা করা, যার ফলে গণতন্ত্র ফাংশন করে নাই এবং কোনো দলের ভিতরে গণতন্ত্র কাজ করে নাই। যার ফলে আমরা যে জাতি গঠন করব, এই যে ধরেন শিক্ষা, এখন আমরা আলোচনা করতেছি না, অনেক জায়গায় বলৎকার হচ্ছে। আপনার কি করে হয় জানেন? আপনার মাদ্রাসায় মেসেজ করানো হয়, পা টিপানো হয়, হাত টিপানো হয়, তারপরে উত্তেজিত হয়, তারপরে রেপ করে, বলাৎকার করে, রেপ করে, এগুলি করে তো। সুতরাং আপনি এগুলো, আমি বলছি তো যে আপনি যদি এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা একমুখী শিক্ষা করেন, অর্থাৎ সবাইকে একটা জায়গায়, অর্থাৎ মানুষগুলো, আমরা তো পড়ছি তো, এখন আপনি পড়ছেন কিনা জানি না, আদর্শ লিপি পড়ছি। হ্যাঁ, সবাই সকালে আমি মনে মনে সত্য কথা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, এখন কি হয়েছে? লেখাপড়া করে যে সে গাড়ি চড়ে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এখন তো এইটা হয়েছে। সুতরাং আমরা জাতি গঠন করতে পারি নাই। আমরা যদি জাতি গঠন করতে পারতাম, আমাদের যে আদি সংস্কৃতি যদি আমাদের হতো, আগে তো আমি তো দেখছি ইউনিভার্সিটি পর্যন্ত একটা দুর্নীতিবাজ থাকলে মন থেকে ঘৃণা হতো, এখন হয় না, কারণ টাকালেই তো ক্ষমতাবান, হয় না। তো অর্থাৎ আমরা মানুষকে, আমাদের যে আদি সংস্কৃতি সেটাও ধরে রাখতে পারি নাই, জাতিও গঠন করতে পারি নাই। এই জন্য এই সংকটটা তৈরি হয়েছে। যদি আমরা জাতিটা গঠন করতে পারতাম, আমাদের আদি সংস্কৃতি, ধরেন আগে মানুষ, আমাদের জীবনে দেখেছি, আপনি দেখেছেন
একটা গেঞ্জি সে ঘাড়ে নিত, খালি গায়ে যেত, একটা টায়ার স্যান্ডেল বা কোথাও ছেঁড়া পড়া স্যান্ডেল হাতে নিয়ে যেত, কারণ পায়ে দিলে ছিঁড়ে যাবে, কিন্তু মনে শান্তি ছিল, মনে শান্তি, একে অপরের প্রতি মমত্ব বোধ ছিল, কোনো হিংসাত্মক মনোভাব ছিল না, এবং তারা সুখেই ছিল। আমি বলবো খাবার পেতো না, একবেলা খাইতো, কেউ 2 বেলা খাইতো, এরকম। কিন্তু আমাদের এখন হচ্ছে মানুষ এত বৈষয়িক হয়ে গেছে, আমি তো ছাড়া আর কেউ কিছু বোঝে না, আর একজন নিয়ে বাঁচতে হবে এই চিন্তাটাই কাজ করে না। এখন আমি এই সময় বলবো যে এখন যেভাবেই হোক, একদিকে আইন প্রয়োগ, আর একদিকে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে দাঁড় করতে হবে যাতে করে জাতি গঠন হয়, তাছাড়া এখান থেকে নিস্তার নেই। ধন্যবাদ। এই পর্যায়ে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, যে এই যে জনমানুষের মোরালিটিকে সরকার বুঝতে পারছে না, এবং এক্ষেত্রে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে, একই সাথে এই যে বিচার ব্যবস্থা নিয়ে যে মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে, এই সংকট থেকে আসলে উত্তরণের উপায়টা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সরকার বুঝতে পারছে না, এটা আমি মনে করি না। আমার মনে হয় সরকার ঠিকই অনুভব করে, কিন্তু আমি যেটা বুঝতে পারি, আমাদের এত ইভেন্টফুল মেজারে, মানে একের পর এক ইভেন্ট আসে, তো আপনার পরের ইভেন্ট আপনি আজকে আলোচনা করছেন, কালকে আপনার টপিক চেঞ্জ হয়ে যাবে, এবং আমরা একটা ট্রেন্ডি, আমাদের সকলের হচ্ছে একটা মনোযোগ লাগবে, এইটাই হচ্ছে একটা অসুস্থ চর্চা। অর্থাৎ ধরেন আজকে আমাদের তো গোল্ডফিশের মেমরি। এক্স্যাক্টলি না, এবং আরেকটা ব্যাপার যে আজকে ধরেন আপনি কিছুই জানেন না, আপনার মিডিয়াতে আমরা আলোচনা করি নাই, অপরাধ হয়েছে, অপরাধী শাস্তি তো হবে। এখন মানুষের সাথে মানুষের যে নাই তা কিন্তু না। মজার ব্যাপার দেখেন, এত দুঃখের মধ্যেও মত বললাম মজার ব্যাপার, যে শোকও মানুষকে মধ্যে সংহতি তৈরি করে। এই রামিসার বাবার ওখানে নিশাতের বাবা চলে গেছে, যে তার বাচ্চাটাকেও বস্তায় পাওয়া গেছে, দেখেন সংহতির। আমরা কিন্তু এখনো কখনো আমাদের এরকম ফোরাম তৈরি হয়নি, যে প্রধানমন্ত্রীও গেছে, মানুষ তো প্রধানমন্ত্রীও গেছে, যে এইটা যে করছে না তা না, আপনি শোকাহত, আমি শোকাহত, কিন্তু ঘটনা দিচ্ছে হচ্ছে যে আমরা কিন্তু আমাদের একটা মন্ত্রণালয় আছে, আমি সকল সময় বলি এই মন্ত্রণালয়টা আমরা একেবারে আনইউজ মন্ত্রণালয় রেখে দিয়েছি, সেটার নাম হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এর কাজ হচ্ছে শুধুমাত্র ভাতা দেওয়া, কিন্তু ভাতা দেওয়া ছাড়াও এই যে দেখেন এই গ্রুপটা, এরা কত ট্রমাটাইজ না, এই গ্রুপের কিন্তু একটা লং ট্রমা, মানে হিলিং সেশন দরকার, তাই না? আপনি এই সব কোনো কিছুর মধ্যে নাই। তারপরে আমাদের কাছে কিন্তু আইডিয়া আছে, জীবনেও কোনোদিন জিজ্ঞেস করবে না, বা ডেকে ভাই আমরা ফ্রি জ্ঞান দিতে চাচ্ছি, আপনি কথাটা একটু শোনেন, শুনবে না। বিচারহীনতার সংস্কৃতি, এই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের কাছে কিছু কেস থাকে, আমাদের এমন একটা প্যানেল করা যেতে পারে যেখানে আপনি ব্রুটালিটির যে মাত্রা থাকে না, মানে ব্রুটালিটিরও কিন্তু একটা মাত্রা, আমি বলছি না কোনোটা কম কোনোটা বেশি, সেই প্রায়োরিটি বেসে অতি দ্রুত আপনার ধরেন ওইটা কোনো ইসেতে যাবে না, মানে আপিল করুক আর যাই করুক, আমি বলবো না যে যিনি ভিকটিম সে কিছু করতে, মানে সরি যিনি পারপেটর সে কোনো কিছু বলতে পারবে না, আমি বলবো তাকে সকল কিছু বলতে দেওয়া হোক, কিন্তু আপনার টাইম বেঁধে দিয়ে দেওয়া হোক। অর্থাৎ আপনি 6 মাসের মধ্যে আপনার যাহা কিছু করার, বা 1 বছরের মধ্যে আপনার যাহা কিছু করার আপনি সেটা করেন, 1 বছর পরে আপনি আর কিছু করতে পারবেন না। একেবারে পরিষ্কার আপনার বক্তব্য ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা এবং এম এ আজিজ, আপনার দুজনকে আজকে আমরা এই সপ্তাহে দেশের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, সপ্তাহের দেশে ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।